এটা ক্রিকেট না, এটা স্রেফ ফাজলাম, এটা স্রেফ ফাতরামি, এটা স্রেফ ঘোড়ার ডিমের ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজে ৩টা ম্যাচেই আমরা হারলাম এবং প্রতিটা ম্যাচে আমরা নিজেদেরকে ছাড়িয়ে গেলাম, খারাপ থেকে আরও খারাপ, ভীষণ খারাপের দিকে গেলাম এবং এই লাস্ট ম্যাচটাতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে 5 উইকেটে আমরা হেরে গেছি ১৯ বল হাতে থাকতে। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারতেই পারে, টি-20 সিরিজও হারতেই পারে, কিন্তু যখন আপনি এই সিরিজ শুরু হওয়ার আবহাওয়াটা একটু খেয়াল রাখবেন, আপনার যখন মনে থাকবে যে ওয়েস্ট ইন্ডিজ এর আগের 8টা টি-20 সিরিজ যে তারা খেলেছে তার মধ্যে 7টাতেই হেরেছে এবং বাংলাদেশ এর আগে 4টা যে টি-20 সিরিজ খেলেছে 4টাতেই জিতেছে। সেইখানে নিজেদের দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 ম্যাচের সিরিজে এইরকমভাবে ক্যারিবিয়ান ওয়াশ হয়ে যাওয়া, মানে বাংলা ওয়াশ করবো আমরা এরকম প্রত্যাশা নিয়ে সিরিজ শুরু করে ক্যারিবিয়ান ওয়াশ হয়ে গিয়েছি, 3 ম্যাচের মধ্যেই 3টা হেরে গিয়েছি। এটাকে ফাজলামো না বলে আর কি বলবেন বলেন তো দেখি? এবং যেটা আমি বলছি যে প্রতিটা ম্যাচে আমরা আগের ম্যাচের চেয়েও আরও খারাপ খেলেছি। আমাদের টিম ম্যানেজমেন্ট সেইখানটাতে আরও বিভ্রান্ত হয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেকখানি পিছিয়ে ছিলাম, এতটাই যে ওয়েস্ট ইন্ডিজ, আমি টিভি কমেন্টেটরও বলছিলেন, শুনছিলাম যে এই প্রথমবারের মতো তারা দেশের বাইরে টি-20 সিরিজ ৩-০ ব্যবধানে জিতল। মানে আমরা গত বছর যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি-20 সিরিজটা ৩-০ ব্যবধানে জিতেছিলাম সেইটার একটা চরম প্রতিশোধ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ আমাদের উপরে নিয়ে নিল। আর কিছুদিন আগে যে নেপালের কাছে তারা হেরেছে সেইখান থেকেও ঘুরে দাঁড়ানোর একটা উপলক্ষ করলো, সেগুলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাপার। কিন্তু আমাদের ক্রিকেট টানা 4টা টি-20 সিরিজ জিতে আমরা যেরকম আকাশে উঠছিলাম, সেইখান থেকে আর কয়েক মাস পরের যে টি-20 বিশ্বকাপ তার আগে এই সিরিজটা আমাদেরকে একেবারে বাস্তবতার মাটিতে আছাড় দিয়ে ফেললো। বাংলাদেশের ক্রিকেটটা কোথায় আছে সেইটাই এই ম্যাচটাতে বোধহয় আরো স্পষ্ট করে এই পুরো সিরিজে আরো নগ্ন করে বুঝিয়ে দিল। ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা যে আমরা হেরেছি সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন তা নিয়েই তো এই আলোচনার জায়গাটা। দেখেন, বাংলাদেশ আগে ব্যাটিং করে আমরা 151 রান করেছি এবং 151 রান ফাইটিং টোটাল হওয়ার কথা। শুরুতে আমাদের টসের সময় ক্যাপ্টেন যেরকম বলছিলেন তাতে এই রান নিয়ে আমাদের লড়াই করার কথা, আমরা কি সেই লড়াইটা করতে পেরেছি? আপনি যখন দেখবেন যে আমরা 5 উইকেটে মাত্র ম্যাচটা হেরেছি, তখন আপনার একটু মনে হতে পারে যে না 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 লড়াই টড়াই বোধহয় আমরা করেছি। আরে ভাই কিসের কি, যখন 5 ওভারে ওদের মাত্র 9 রান লাগে, ওই সময় রিশাদ 1 ওভারে অগাস্টা এবং চেস দুইজনই যে 50 করেছেন সেই 2টা উইকেট নিয়েছেন বলে স্কোর কার্ডে আমাদের পরাজয়টা কিঞ্চিত ভদ্রস্ত দেখাচ্ছে। সেইটাই বা কতটা ভদ্রস্ত? 19 বল বাকি থাকতে 5 উইকেটে হেরে গেছি, ভদ্রস্তটা হলো আসলে কিভাবে? কিন্তু এই রানটা কি আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম না? কোনোভাবেই কি আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম না? সেই সম্ভাবনার জায়গাটা ছিল না। পাওয়ার প্লেতে তো আমরা ওদের 2টা উইকেট তুলে নিয়েছি। শেখ মাহেদী এবং নাসুম আহমেদ সেই যে 2টা উইকেট তুলেছে, ওয়েস্ট ইন্ডিজ মাত্র 37 রান তুলেছিল, কিন্তু তারপরে তো ওয়েস্ট ইন্ডিজকে আমরা আর কন্টেইন করতে পারিনি। আমির জাঙ্গুর উইকেটটা যতক্ষণে রিশাদ হোসেন তুলেছেন ততক্ষণে তিনি 34 রান শুধু তুলে ফেলেননি, বরং ওইটা আমাদের জন্য খুবই কস্টলি, কেননা তাকে আমরা 2টা লাইফ দিয়েছি। ওই যে তার ইনিংসের শুরুর দিকেই উইকেট কিপার লিটন দাস তিনি বলের জন্য যাবেন কি যাবেন না এরকম একটা মুভমেন্টে বিভ্রান্ত হয়ে গেল, আমাদের স্লিপ ফিল্ডার উইকেটটাতে তার ক্যাচ পড়েছে, তারপরে আমাদের বদলি ফিল্ডার রিশাদ হোসেন তিনি ক্যাচ ফেলেছেন, ফলে আমির জাঙ্গু ওই জায়গাটাতে এইরকমভাবে একটা 34 রানের ইনিংস খেলে একটা প্ল্যাটফর্ম করে দিতে পেরেছেন। এবং সেইখানটাতে ধরেন আমাদের পাওয়ার প্লেতে আমরা অন্যান্য বোলার এত ভালো করলো, তাসকিন তিনি তার প্রথম ওভারেই মোটামুটি হচ্ছে গিয়ে 18 রান দিয়ে দিয়েছেন, একটা ছক্কা এবং 3টা 4 খেয়েছেন। তাসকিন আজকে অবশ্য 50 করেছেন 4th ওভারে, তার ওভারই খেলাটা শেষ হয়েছে, ততক্ষণে তিনি 50 রান দিয়ে দিয়েছেন। সো ওই জায়গাটা থেকে আমির জাঙ্গুর ক্যাচ মিস 2টা আমাদের জন্য কস্টলি ছিল। আর অগাস্টের মিসটা ভাই, ওই যে যখন তানজিম হাসান সাকিব আরো একজন বদলি ফিল্ডার শর্ট কাভারে তার ক্যাচটা ফেললেন, তার ক্যাচ ফেলার পরপর 2 বলে তিনি 2টা ছক্কা মারলেন, ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি বাংলাদেশের দিক থেকে ওদের দিকে চলে গেল। হ্যাঁ, ওই ক্যাচটা ধরতে পারলেও যে আমরা ম্যাচটা জিততামই আমি সেটা বলছি না, তখনও ওদের কত 47 বলে মনে হয় 56-58 এরকম রান লাগে, কিন্তু বাংলাদেশের কামব্যাক করার একটা জায়গা তৈরি হতো, সেই জায়গাটাও আমরা আসলে রাখতে পারিনি এবং ওয়েস্ট ইন্ডিজ মোমেন্টামটা পুরোপুরি নিজেদের দিকে নিয়ে গিয়েছে ওই ক্যাচ মিসের পরপর 2টা ছক্কা মেরে। এবং ফাইনালে গিয়ে তারা ওই 2 সেট ব্যাটসম্যান রোস্টন চেস এবং অগাস্টে একজন 25 বলে এবং আরেকজন 29 বলে 50 করে আউট হয়েছেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে। যেটা বললাম 5 ওভারে 30 বলে দরকার ছিল 9 রান, তখন এই 2 জন আর থাকলেই বা আউট হলেই বাকি। আউট হয়েছেন সেজন্য তাদের ফ্রাস্ট্রেশন রয়েছে, উইকেট 2টা নিয়েছেন সেজন্য রিশাদের ব্যক্তিগত টালিটা ভারী হয়েছে, কিন্তু বাংলাদেশের এই ম্যাচে ফেরার আর কোনো জায়গা তৈরি হয়নি, ম্যাচের রেজাল্টও সেটা আর কোনো প্রভাব রাখতে পারেনি।
ব্যাটিংয়ে আমরা কি করেছি? ব্যাটিংয়ে আমরা লাস্ট 5 ওভারে ঢুকেছিলাম ভাই 7 উইকেট নিয়ে, কিন্তু তারপরেও আমরা ওই 7 উইকেট নিয়ে শেষ 5 ওভারে ঢুকেও মাত্র 42 রান অ্যাড করতে পেরেছি এবং 7টা উইকেটই ওই জায়গাটাতে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের পুরো ব্যাটিং ইনিংসটাই যদি দেখেন তাহলে আমরা করেছি 151 রান, তার মধ্যে এক তানজিদ হাসান তামিম তিনি একাই করেছেন 89 রান, অর্থাৎ প্রায় 59%, 60% রান একজনের ব্যাট থেকে এসেছে, আর বাকি 10 ব্যাটসম্যান সঙ্গে এক্সট্রা সব মিলিয়ে বাকি 41% রান করেছে। সো এইভাবে কি একটা ম্যাচ জেতা যায়, একটা টি-20 ম্যাচ জেতা? এবং তানজিদ হাসান তামিম তো এই ইনিংসটা খেলেছিলেন বলে রক্ষা, কিন্তু তার ইনিংসটা তো অনেকবার তিনি আউট হতে হতে বেঁচে গিয়েছেন। ধরেন তিনি ইনিংসের ভেরি ফার্স্ট ডেলিভারিটাতে তিনি হচ্ছে কি তার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ডিআরএস নিয়েছিল, কিন্তু ওইখানটাতে দেখা যাচ্ছে বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। সেকেন্ড বলটাতে কটন বল চান্স দিয়েছিলেন, একটুর জন্য বেঁচে গেছেন। থার্ড বলটাতে এইজ হওয়ার পরে 4 হয়ে গেল। তিনি যখন আছেন হচ্ছে গিয়ে 18 রানে, ওই সময় আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন, তিনি ডিআরএস নিয়ে বেঁচে গেছেন। তিনি যখন 12 রানে তখন সহজ ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ফেলেছে। তিনি যখন 57 রানে ওয়েস্ট ইন্ডিজ কঠিন ক্যাচ ফেলেছে। তিনি যখন 66 রানে ওয়েস্ট ইন্ডিজ আরও একটা ক্যাচ ফেলেছে। সো তানজিদ হাসান তামিমের এত ঘটনাবহুল ইনিংসেও তার যে 89 রানটা হয়েছে, তাতে করেই বাংলাদেশের স্কোরটা ওই মোটামুটি 150টা পেরিয়েছে। কেননা শুরুতে আজকের এই ম্যাচে একাদশে অনেক পরিবর্তনের যে একাদশ, সেই একাদশটাতে পারভেজ হোসেন ইমনকে একাদশে ফিরিয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে। তিনি 9 রান করে আউট হয়ে গেলেন। লিটন দাস তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে তার টিমের প্লেয়ার শামীম পাটোয়ারির এইরকম প্রবল সমালোচনা করেন, তার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন। লিটনের নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা কি? এই যে ইঞ্জুরি পর যে কামব্যাক করলেন সিরিজটাতে, সেইখানটাতে প্রথম ম্যাচে 5 রান করেছিলেন, সেকেন্ড ম্যাচে 20 রানে লাইফ পেয়েও 23 রান করে আউট হয়েছেন, এবং আজকের ম্যাচেও তিনি 6 রান করেই আউট হয়ে গেলেন। যে ওই যে লেগ সাইডে একটা শট খেললেন মিড উইকেট বাউন্ডারিতে, একেবারে ফিল্ডারকে একটা ক্যাচ প্র্যাকটিস করালেন। আমি তো প্রথমে মনে করেছি যে তিনি যেভাবে মানে ফুল যে মানে হাফ ওয়ার্ডের মতো একটা শট খেলছেন, আমি মনে করছি যে ওই জায়গাটাতে গ্যাপ দেখেই মেরেছেন, 4 হয়ে যাবে। কিন্তু ফিল্ডার দেখার পরও এরকমভাবে একটা শট তিনি খেলেছেন, ফলে তার নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা কোথায় আসলে থাকে। সাইফ হাসানকে 4 নম্বরে পাঠানো হয়েছে। তিনিও ওইখানটাতে যে 23 বলে 22 রানের একটা ইনিংস খেলেছেন, ছক্কা মেরেছেন, ছক্কা মারার পরের বলটাতে নিজের উইকেট দিয়ে এসেছেন, কিন্তু তারপরও 15 ওভার শেষে আমরা 3 উইকেটে 109 রানে ছিলাম। সেইখান থেকে 170-72 তো আসলে হতেই তো পারতো, তখন হয়তো বা ডিফারেন্ট বল গেম হতো, কিন্তু আমরা সেটা করতে পারিনি। শেষ 5 ওভারে যে আমরা ঢুকেছিলাম এবং সেইখানটাতে আমরা 7 উইকেট হারিয়ে 42 রান তুলেছি। আমাদের রিশাদ হোসেনকে প্রমোট করে 5 নম্বরে পাঠানো হয়েছে, তিনি 3 রান করে আউট হয়ে গেছেন। নুরুল হাসান সোহান 1 রান করে আউট হয়ে গেছেন। নাসুম আহমেদ 1 রান করে আউট হয়েছেন। জাকের আলী অনেক, এই ম্যাচেও তাকে খেলানো হয়েছে। শুধু খেলানো হয়নি, তাকে এই ম্যাচে 8 নম্বরে নামানো হয়েছে, নাসুম আহমেদের ওপরে নামানো হয়েছে। ফলে জাকেরকে নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা যে কি যে আসলে চায়, এইটাও ভাই আমি আসলে ক্লিয়ার না। ইনফ্যাক্ট জাকেরকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, সেখানটাতে এটা বিস্তারিত আলোচনা হবে। ফলে আমরা এই জায়গাটাতে কেউ আমাদের এই জায়গাটাতে আর ওই হেল্পিং হ্যান্ডটা দিতে পারেনি তানজিদ হাসান তামিমকে, এবং তিনিও সেঞ্চুরিটা পাননি। 89 রান করে আউট হয়ে গেছেন। বাংলাদেশ 151 রানে অল আউট হয়ে গিয়েছে ইনিংসের একেবারে লাস্ট বলটাতে, এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজ সেই স্কোরটা চেস করে জিতে নিয়েছে 19 বল হাতে থাকতে 5 উইকেটে 3-0 ব্যবধানের ক্লিন সুইপ, যেটা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ক্যারিবিয়ান ওয়াশ করে দিয়েছে। প্রথমবারের মতো দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজ জয়, এবং এই মরার বাংলাদেশের উপরেই সকল রেকর্ড এসে পড়ে। বাংলাদেশকে পেলেই সবাই ফর্মে চলে আসে, এবং ওয়েস্ট ইন্ডিজ ঠিক সেই জিনিসটাই এইখানটাতে করে দেখালো। তাহলে এই যে ম্যাচটা আমরা হেরে গেলাম, পুরো সিরিজ আলোচনা অন্যান্য অনেক বিস্তারিতগুলো তো হবেই, কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আমার কাছে 2টা জিনিস। একটা হচ্ছে কি আমাদের ব্যাটিংয়ের লাস্ট 5 ওভার, ওই 5 ওভারটা আমাদের ক্যাপিটালাইজ করা উচিত ছিল, সেটা আমরা পারিনি, ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আর সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের ক্যাচ মিস, একের পর এক ক্যাচ মিস। আমির জাঙ্গুর যে ক্যাচ দুইটা, ভাই ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচে সেই হোপকে পর্যন্ত রেস্ট দিয়েছে, মানে তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, কিভাবে নিচে বাংলাদেশের অবস্থা কি, সেটা তো বুঝতেই পারছেন। আমির জাঙ্গু যে খেলেছেন, তাকে আমরা দুইটা লাইভ দিয়েছি, এবং সেইটা আমাদের জন্য কস্টলি, আরও বেশি করে কস্টলি আসলে তানজিম হাসান সাকিব যে ক্যাচটা ফেলেছেন, এবং ওর পরপর 2 বলে যে অগাস্টে 2টা ছক্কা মেরে ম্যাচের মুভমেন্টামটা পুরোপুরি নিয়ে গেলেন। আমার কাছে তাই সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের এই পরাজয় আমি টার্নিং পয়েন্ট বলবো তানজিম হাসান সাকিবের ওই ক্যাচ মিসটাই। ওই ক্যাচটা যদি ধরতে পারতাম আমরা, সাকিব যদি ধরতে পারতেন, সেই ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ ম্যাচে ফেরার একটা সুযোগ হলেও হতে পারত। ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আপনি চাইলে অবশ্য বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ 5 ওভার কেউ বলতে পারেন, অন্য কোনো কিছু কেউ বলতে পারেন।